ভারতের অখণ্ডতা রক্ষা করতে হলে বাংলাদেশকে তাদের পাশে প্রয়োজন। বাংলাদেশকে তাদের প্রয়োজন। কেন প্রয়োজন? ভারতের অখণ্ডতা। ভারত যদি তার অখণ্ডতা রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশকে তাদের পাশে রাখতে হয়। যেহেতু 7 সিস্টার নিয়ে প্রশ্ন আছে, চালার লগে নোবেলালা গেম খেলছে। জনগণকে ওরকম নবলালার জনগণ আমরা, অতএব চালাগের সাথে আমাদের ওই ব্যবহারই করতে হবে। সেহেতু সকলকে আমি ধন্যবাদ জানাই। এদের ইনুস সাহেব যদি একটু অ্যাক্টিভ হয় আর আমাদের বাহিনীগুলি, তাহলে ওনারা ওই সমস্ত ঘরে চলে যাবে। তাহলে ওনারা বাস্তবটা বুঝবে, অথবা আর বাইরে এসে ওই ট্রল করবে না। ফেসবুকে আর আবল-তাবল লিখবে না। সময় হয়ে গেছে ইনশাল্লাহ। ওনারাও আর লিখবেন না আমাদের মতো। আসলে আমার দেশে হলো কি যে আমরা যখন রাজনৈতিক নেতাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয় আদালত থেকে, তখন তাদেরকে জেআইসিতে নিয়ে যাওয়া হয়, জয়েন্ট ইন্টারগ্রেশন সেল। তার মানে সবগুলি বাহিনীর লোকেরা ওখানে উপস্থিত থাকবে, ওই রাজনীতিবিদরে জিজ্ঞাসাবাদ করবে। আর যখন নিয়ে যায় তাকে, তখন তাকে একটা জায়গায় রাখা হয়, সেটার নাম হলো টিআইপি সেল। এই সেলটার নামই হলো আয়নাগর। সেটা কিরকম আমি আবার লোকালটা দেখছি, আন্তর্জাতিকটা দেখিনি। লোকালটা দেখার সৌভাগ্য হয়েছিল আমার। যখন আমি কারাগারে ছিলাম বন্দি অবস্থায়, তখন আমাদেরকে সেলে রাখা হতো, ফাঁসির ছেলের আসামি যেখানে রাখা হতো। আমি আর আমার মতো রাজনীতিবিদরা এবং আমাদের অনেক মুরব্বি মাওলানারাও গ্রেপ্তার ছিল। আমরা এই ফাঁসির ছেলের আসামিদের সাথে আমাদের রাখা হতো। 10/12 একটা রুম। এর মধ্যে কিন্তু বাহ্যিক কাজ করার জন্য ব্যবস্থা আছে। বাথরুম এর ব্যবস্থা আছে। এর মধ্যে আবার খাওয়ার ব্যবস্থা আছে, এর মধ্যে শোয়ার ব্যবস্থা। তাইলে বুঝেন, এখানে ৩ জন করে সদস্যকে ওই রুমগুলিতে নেওয়া হয়। আপনি তো লম্বা মানুষ, আপনি দাঁড়াইলে আপনার মাথা ওই ছাদের সাথে মিলে যাবে। কিন্তু আমি তো একটু বেঁটো মানুষ, আমার হয়তো অত কষ্ট হয় নাই। তবে আমি দেখছি মুমিনুল হক, আমাদের যে মাওলানা মুমিনুল হক, সে অনেক লম্বা মানুষ। সে কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারত না ওই রুমে। মাথার হেড করে দাঁড়াইতে হইতো। তো এইটা হলো আমাদের এই সেল। এই সেলটা ঠিক সেইম যে ফাঁসির সেলটা আসামিদেরকে রাখা হয়, তার মানে হলো মেন্টালি তাদেরকে প্রিপেয়ার করা হয়। এমন কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, তখন সে নিজের থেকেই মনে করে যে না, আমার ফাঁসি হয়তো এর চেয়ে ভালো। তখন ওই ফাঁসির মঞ্চে যাইতে আসামি আর ভয় পায় না। এইজন্য এটা মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য ওই সেলগুলিতে তৈরি করা হয়েছে এবং ফাঁসির আসামিদেরকে রাখা হয়েছে। সেখানে আমাদেরকে রাখতো। এখন আমরা আজকে যে কথাটা এখানে এই আয়নাগর নিয়ে হচ্ছে, আয়নাগরটা কি দেখেন, এই যে আপনি জাতিসংঘের যে রিপোর্টের কথা বলছেন, এটার একটা জায়গার মধ্যে লেখা আছে, তারা একটা সাজেশন করেছে আমাদেরকে। সেটা হলো যে আমাদের দেশের যতগুলি গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফএ বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, বলছে তোমাদের এগুলি সবগুলির সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে। এটা জাতিসংঘ কিন্তু অলরেডি আমাদের সরকারকে বলছে ওনার রিপোর্টের মধ্যে, যে এটা রিফর্ম করতে হবে। কেন রিফর্ম করতে হবে? এই সংস্থাগুলি এই 16 বছর হাসিনার তাবেদারি করেছে এবং রাজনীতিবিদ থেকে আরম্ভ করে বিভিন্ন লোকজনদেরকে তারা এইভাবে শাস্তি দিছে। কোথায়? ওই আয়নাগরে নিয়ে। এটার নাম হলো আয়নাগর। নামটা যদিও নেত্র নিউজ থেকে আসছে, কিন্তু আসলে এটা টিআইপি সেল। এখানে রাজনীতিবিদদেরকে নিয়ে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রাখা হয়, মেন্টাল টর্চার করা হয়। এজন্য এটা যদি যারা আজকে, যে ওয়াহিদ ভাই বলল যে যারা আজকে ট্রল করছে, তারা আর ট্রল করবে না। মোটামুটি যদি আমাদের ইনুস সাহেব যদি একটু অ্যাক্টিভ হয় আর আমাদের বাহিনীগুলি, তাহলে ওনারা ওই সমস্ত ঘরে চলে যাবে। তাহলে ওনারা বাস্তবটা বুঝবে, অথবা আর বাইরে এসে ওই ট্রল করবে না। ফেসবুকে আর আবল-তাবল লিখবে না। সময় হয়ে গেছে ইনশাল্লাহ। ওনারাও আর লিখবেন না, আমাদের মতোই বলবেন। আপনার সেটা হলো একটা কথা। আরেকটা কথা হলো আপনার, আমরা একটা জিনিস অবলোকন করলাম যে আওয়ামী লীগ তো আর, যেই জাতিসংঘের কথাটা বলছেন, সেটাতে আওয়ামী লীগ এবং হাসিনা সরকারকে সরাসরি আপনি একটা সন্ত্রাসী, খুনি এবং দুর্বৃত্তদের সংগঠন বলে ডিক্লারেশন অলরেডি দিয়ে দিয়েছে। অতএব সেহেতু তাদের কোনো রাজনৈতিক চরিত্র আর নাই এবং তারা রাজনৈতিক নেতা হিসেবে তাদের চরিত্র হারিয়েছে। সেটার একটা বড় উদাহরণ কি দেখেন, কতটুকু দেউলিয়া হলে মোদি যখন নিউ ইয়র্কে গেল, নিউ ইয়র্কের রাস্তায় আমাদের বাংলাদেশি যারা থাকে, আওয়ামী লীগ করে,
তারা মোদির ছবি দিয়ে ব্যানার বানাইছে আর স্বাগতম জানাইতেছে। কতটুকু দেলিয়ত্বপনা হলে এক রাষ্ট্রের লোক আরেক রাষ্ট্রের রাষ্ট্রপতি যাচ্ছে সফরে আরেক রাষ্ট্রে, সেখানে তারা যাইয়া ব্যানার নিয়ে তাকে স্বাগতম জানায়। তার মানে হলো আওয়ামী লীগ এখন বিজিবির অঙ্গ সংগঠনে রূপান্তরিত হয়েছে। আর একটা কথা, আপনার এটা অনেকেই বাঞ্ছনীয় বলা, দেখেন জাতিসংঘ যে রিপোর্টটা করেছে এটা নিয়ে হয়তোবা যদি আপনারা আমার পক্ষে না এলে জাতিসংঘ ভালো না, আমার পক্ষে আসলে জাতিসংঘ ভালো, এই তো বাঙালির চরিত্র, এরকম আমরা করে থাকি, বিগত দিনেও করেছি, এখনো করছি। আমি একটা সত্য কথা বলি, আপনারা জানেন যখন আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হলো, অনেক চেষ্টা করে ইলিয়াস আলীর স্ত্রী এবং তার সন্তানরা তখনকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছিল অনেক দিন পরে। ওদেরকে উনি সুযোগ দিয়েছিলেন। ইলিয়াস আলীর ওয়াইফ এবং তার ৩ জন নাবালক সন্তান নিয়ে তিনি এই গণভবনে গিয়েছিলেন। গণভবনে যখন উনি গিয়েছিলেন তখন তার সন্তানরা ২ পাশে, প্রধানমন্ত্রীর তখন যে প্রধানমন্ত্রী হাসিনা তার ২ পাশে বসা, একটা ছেলে সামনে বসা, ইলিয়াস আলীর ওয়াইফ অপোজিট একটা সোফাতে বসা। ওই ৩টা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শেখ হাসিনা আর বলতেছে যে, "তোমরা চিন্তা করবে না, তোমার বাবাকে আমি ফেরত দিয়ে দেব। তোমার বাবা তোমাদের কাছে ফেরত যাবে। তোমরা চিন্তা করো না।" কত বড় ব্রুটস, কত বড় কসাই হলে এই কথা বলতে পারে। তখন ইলিয়াস আলীকে হত্যা করে তার লাশ ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তখন সে বলছে যে, "তোমার পিতা তোমাদের কাছে ফিরে যাবে।" কত ঠান্ডা মাথার এই ক্রিমিনাল শেখ হাসিনা, সেটা আপনার অনুধাবন করতে হবে। আরেকটা কথা, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা, এটার মধ্যে কিছু জটিলতা আছে। আমরা এগুলি অনেকে বুঝি, অনেকে বুঝি না, অনেক সময় কথাবার্তা বলি। জটিলতাটা কখন তৈরি হলো? ২০২২ সালে এই প্রত্যাবর্তন চুক্তিটার এই আপনার ২য় বার স্বাক্ষরিত ছিল। মানে ওটার চুক্তিটার সময় পার হওয়ার পরে ২২ সালে যাইয়া সেটা আবার রিফর্ম করা হয়। চুক্তিটা আবার পুনরায় করা হয়। সেখানে একটা ক্লজ আছে, এই কথাটা অনেক সময় বলে সুকান্ত দা। সে ক্লজটা হলো আর্টিকেল 17 এই ১৭ ধারাতে আছে, যদি যে দেশে আশ্রিত আছে লোকটা, সে দেশের সরকার যদি মনে করে যে রাজনৈতিক অনুসরণের পরে যে ব্যক্তি আশ্রয় চেয়েছেন তার জান এবং মালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, প্রতীয়মান হয়, তাহলে সেই দেশ, আশ্রিত দেশ, ওই আশ্রয়প্রাপ্ত লোককে ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। এখন আসেন এই চুক্তিটার অ্যামেন্ডমেন্টের এই চুক্তিটার বাস্তবায়ন কিভাবে করতেছিল তারা, দেখেন এটা সহজ। আমাদের দেশ থেকে হাসিনা যখন আর রেহানা প্লেনে করে পালায়ে গেছে, তখন কিন্তু তাদের সাথে আরেকজন সদস্য গেছে। সে হলো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী। তাদের সফর সঙ্গী ছিল, একসাথে গিয়েছিল। এখন হাসিনা দিল্লিতে আছেন, তারেক সিদ্দিকী হলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আতিথেয়তা গ্রহণ করে তার বাড়িতে থাকেন। তারা এই চুক্তিটা পড়ছে, পইড়া দেখছে যে হাসিনাকে ফেরত না দেওয়ার কৌশলটা কিভাবে অবলম্বন করা যায়। তো অজিত দোভাল এবং তারেক সিদ্দিকী তারা এটা চিন্তা ভাবনা করে রয়ের মাধ্যমে একটা পলিসি করলো। সুধাসুধি, সে তো ক্যামেরার সামনে আসে না হাসিনা, কি রেডিও ভাষণ এরকম একটা কইয়া, একটা ভাষণ দিব কইয়া আমাদের দেশে একটা অস্থিরতা সৃষ্টি করলো, যেখানে আপনার ৩২ নম্বর থেকে আরম্ভ করে আর রাষ্ট্রের অনেক আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরও আগুন দেওয়া হইছে। তারা ওই ক্লজটাকে ফলো করে কিন্তু এই কাজটা করাইছে। আমাদের জনগণকে বুঝতে হবে, যেহেতু চুক্তিতে এই কথাটা লেখা আছে, সেহেতু তার জন্য রাজনৈতিকভাবে এখানে কোনো অসুবিধা নাই, নিরাপত্তাহীনতা নাই, বা তার অসুবিধা হবে না। এই জিনিসটা প্রমাণ করে দেওয়া। দিলেই হাসিনা অটোমেটিক্যালি আমাদের কাছে ফেরত দিতে তারা বাধ্য হবে, তাদের কোনো উপায় থাকবে না। আমি সেজন্যই বলি, আজকে যে কথাটা বলছেন যে
বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র বাংলাদেশ একমাত্র 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 কেন সেটা হলো আপনার নেপালের সাথেও তার বন্ধুত্ব নাই, ভুটানের সাথেও নাই, শ্রীলঙ্কা, পাকিস্তান কারোর সাথেই নাই। চীনের সাথে তো আরো আগে থেকেই নেই। বংশ পরম্পরা চীনের সাথে শত্রুতা। একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। কেন এই বন্ধুত্বটা রক্ষা করে ভারত? ভারত কিছু ব্যয় দিয়ে হলো বন্ধুত্বটা রক্ষা করে। ভারতের অখণ্ডতা রক্ষা করতে হলে বাংলাদেশকে তাদের পাশে প্রয়োজন। বাংলাদেশকে তাদের প্রয়োজন। কেন প্রয়োজন? ভারতের অখণ্ডতা। ভারত যদি তার অখণ্ডতা রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশকে তাদের পাশে রাখতে হয়। যেহেতু 7 সিস্টার নিয়ে প্রশ্ন আছে, সেহেতু বাংলাদেশ যত কিছুই করুক ভারতের বিরুদ্ধে, যত কথাই বলুক না কেন, ভারত তার অখণ্ডতা ধরে রাখার জন্য বাংলাদেশকে বন্ধু হিসাবে কাছে রাখতেই চাইবে এবং রাখবে। যোগ করে এটা আমাদের সকলের প্রতীয়মান হওয়া উচিত। সেহেতু আমি আবারও অনুরোধ করব, আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুন্দর সুকৌশলে যেভাবে চালার লগে নোবেলালা গেম খেলছে, জনগণকে ওরকম নবলালার জনগণ আমরা, অতএব চালাগের সাথে আমাদের ওই ব্যবহারই করতে হবে। সেহেতু সকলকে আমি ধন্যবাদ জানাই।